সংবাদ নিবেদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। Sherry, feel the difference. পরিমলের গুরুদেব ধূপকাঠি, বাঙালির অন্তরে। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই, বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। স্বাগত আপনাদের হেডলাইন্স ত্রিপুরার পর্দায়। এই মুহূর্তের খবরে আপনাদের সঙ্গে আমি পুনম। শহরতলির মধ্য ডুকলি এলাকায় এক যুবকের খুনের অভিযোগ। শনিবার বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিল সজল দেব নামে ওই যুবকের নিথর দেহ। পরিবারের লোকজন স্পষ্ট অভিযোগ, সজলকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং কারা করেছে সে বিষয়েও আকার ইঙ্গিতে জানিয়ে দিলেন সজলের ভাই। তবে তদন্তের স্বার্থে সকলের সামনে নাম প্রকাশ করেননি তিনি। পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। মৃতের পরিবারের লোকজনেরা জানিয়েছেন, গত 14-15 বছর ধরে প্রচন্ড নেশাগ্রস্তের কারণে বাড়িঘরে যেত না সজল, কিন্তু বাড়ির আশেপাশে ঘোরাফেরা করত। শুক্রবার রাতে তাদের সন্দেহজনক ওই লোকেরাই তার ভাইকে খুন করেছে বলে অভিযোগ তাদের। সজল দেব কি করতো? কাম করতো। আপনার কি হয়? ছোট ভাই। কিভাবে চুল মনে করেন আপনারা? আরে মারছে। কি নাম সম্পর্কে? মারতে কষ্ট করে। বাদল আপন ভাই তো না। বয়স কত? কারো কি সন্দেহ নেই পড়ে? 55। সন্দেহ তো আমরা আছে। কম রাখেন। প্রথম করলে আমরা জিনিসটা আমরা করতাম। 50। কারণ এমনি তো 15-20 বছর ধরে কেউ এরকম নেশা করে, কিন্তু কেউ এরকম করে না। এই দূরে আর তার এই দূরে আর কোনো কিছু নেই। কোন জায়গায় বাড়ি? বাড়ি থেকে ঢুকলে ওখানে 12টা হয়। আপনারা কখন খবর পাইছেন? আমরা সকালবেলা সকালবেলা কি করেন? সকালবেলা মানুষ মর্নিং করে না, তারা গিয়া বুঝাছে গাড়ি যাতে আর ভাই সত্যি আমার কাছে খবর জিজ্ঞাসা। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাজ্যে চলছে নাইট কারফিউ। জনগণকে করোনা মুক্ত রাখার লক্ষ্যে মাস্ক বাধ্যতামূলক করেছে প্রশাসন। সার্বজনীন জায়গায় মাস্ক বাধ্যতামূলক, কিন্তু এরপরেও একাংশ মানুষ করোনার মতো ভয়াবহ ভাইরাসকে উপেক্ষা করে বিনা মাস্কেই দিব্যি চলাফেরা করছে জনবহুল এলাকায়। আর তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসন। শনিবার সকালে রাজধানী পশ্চিম থানার সামনে পুলিশ মাস্ক এনফোর্সমেন্ট কর্মসূচি চালিয়েছে। একইভাবে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মহারাজগঞ্জ বাজারে চালানো হয়েছে অভিযান। রাজ্যের আইন শৃঙ্খলাজনিত পরিবেশ ক্রমশ তলানিতে ঠেকেছে বলে যখন দাবি করছে বিরোধী দলগুলো, তখন রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের প্রদত্ত তথ্যে উঠে আসছে অন্যরকম বাস্তব। তথ্য অনুযায়ী পরিষ্কারভাবে লক্ষ্য করা যাচ্ছে 2019 সালের তুলনায় 2020 সালে সব ধরনের নথিভুক্ত অপরাধের ঘটনা কমছে। অপরাধের ঘটনা ক্রমশ হ্রাস পাচ্ছে ত্রিপুরাতে। স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী লক্ষ্য করা যাচ্ছে এই তারতম্য। গত 2 বছরে রাজ্যের 81টি থানায় নথিভুক্ত মামলার তুলনামূলক বিচারে সম্পত্তি সংক্রান্ত অপরাধ, দেহ সংক্রান্ত অপরাধ, নারী নির্যাতন সংক্রান্ত অপরাধ, আর্থিক কেলেঙ্কারি তথা অপরাধ কাণ্ড এবং মাদক সংক্রান্ত অপরাধের মামলা উল্লেখযোগ্যভাবে কমছে। তথ্য অনুযায়ী 2019 সালে রাজ্যে ক্রাইম এগেইনস্ট প্রপার্টি অর্থাৎ ডাকাতি, চুরি, সিঁধেল চুরি, ছিনতাই সংক্রান্ত যেসব ঘটনা ঘটেছিল, দেখা গেছে এর পরের বছর অর্থাৎ 2020 সালে তা উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়িয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী 2019 সালে সম্পত্তি সংক্রান্ত অপরাধের ঘটনা ছিল 728টি। এর পরের বছর 2020 সালে তা কমে দাঁড়িয়েছে 493টিতে। অন্যদিকে ক্রাইম এগেইনস্ট বডি অর্থাৎ খুনের চেষ্টা, অপহরণ, গুরুতরভাবে আঘাত, কারোর মৃত্যুতে প্ররোচনা, ষড়যন্ত্র ইত্যাদি সংক্রান্ত মামলা 2019 সালে ছিল 1901টি। এর পরের বছর অর্থাৎ 2020 সালে তা কমে দাঁড়িয়েছে 1504টিতে। তথ্য অনুযায়ী পরিষ্কারভাবে লক্ষ্য করা যাচ্ছে
নারী সংক্রান্ত অপরাধের মামলা প্রতিনিয়ত উল্লেখযোগ্যভাবে কমছে ত্রিপুরাতে। 2019 সালে ধর্ষণ, মলেস্টেশন, অপহরণ, পণ জড়িত কারণে হত্যা, ইফটিজিং এবং অন্যান্য নারী সংক্রান্ত অপরাধের ঘটনা ছিল 1086টি। পরের বছর অর্থাৎ 2020-তে তা কমে দাঁড়িয়েছে 873টিতে। ত্রিপুরায় কমছে আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত মামলার সংখ্যাও। তথ্য অনুসারে 2019 সালে রাজ্যে আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত নথিভুক্ত মামলার সংখ্যা ছিল 314টি। 2020 সালে তা কমে দাঁড়িয়েছে 177টিতে। সুতরাং রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রদত্ত তথ্য অনুযায়ী পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সবকটি ক্ষেত্রেই বিভিন্ন ধরনের অপরাধ ক্রমশ কমছে। রাজ্যের 81টি থানা থেকে প্রদত্ত তথ্য অনুযায়ী এই হিসেব। অতি সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুসারেও এ বিষয়টি লক্ষ্য করা গেছে সব ধরনের অপরাধ গত 3 বছরে অনেকটাই কমে গেছে। শুধু এই সব সংক্রান্ত অপরাধ মামলাগুলি নয়, লক্ষ্য করা গেছে মাদক সংক্রান্ত অপরাধের নথিভুক্ত মামলার সংখ্যাও ওই 2 বছরে ক্রমশ কমেছে। 2019 সালে মাদক সংক্রান্ত মামলার সংখ্যা ছিল 301টি। এর পরের বছর অর্থাৎ 2020 সালে তা কমে দাঁড়িয়েছে 291টিতে। মাদক সংক্রান্ত মামলায় ওই 2 বছরে গ্রেপ্তারকৃত সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ছোট্ট বিরতির পর ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা। গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। বাংলা সাহিত্যে ইন্দ্রপতন। 90 বছর বয়সে 21শে এপ্রিল 2021 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি কবি সাহিত্যিক শঙ্খ ঘোষ। উঁচু হয়ে জেগে আছে নষ্ট প্রতিভার মরা ডাল, আকণ্ঠ কলঙ্কে বুঝি দুঃখ উঠেছিল কত দূর। আজ নেমে গেছে সব, ছিন্ন শ্বাসগুলি মনে রাখো। দুপাশে মহুয়া, কিন্তু মাঝখানে সামাজিক সাঁকো। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য দুবার সাহিত্য একাডেমি, দেশিকোত্তম, রবীন্দ্র পুরস্কার ছাড়াও পেয়েছেন পদ্মভূষণ, জ্ঞানপীঠ পুরস্কার। বাবরের প্রার্থনা, পাঁজরে দাঁড়ের শব্দ, সমস্ত ক্ষতের মুখে পলি, ছন্দের ভেতরে এত অন্ধকার কবি শঙ্খ ঘোষের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রয়াণে বাংলা সাহিত্য জগতে শোকের ছায়া। যেখানেই থাকুন আপনি ভালো থাকুন কবি। প্রাণের কবিকে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। M-Star Roofing Sheets. Perfect, safe and secured roofing sheets for industries and home. Roofing का रामबान, M-Star. हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स। नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। সুখী গৃহকোণ
একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমনি, আগরতলা পশ্চিম থানার পাশে। প্রকাশিত হলো পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। পরীক্ষা তো এসেই গেল, সময় খুবই কম, পড়া অনেক। টেনশন করো না, সাকসেসের জন্য কনফিডেন্সের সঙ্গে চাই রাইট স্ট্র্যাটেজি। সেই জন্য পিপি পাবলিকেশনস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে ইউনিক লাস্ট মিনিট স্যাম্পল পেপার। সেরা শিক্ষকদের বাছাই করা মাত্র 7-8 সেট প্রশ্নের সংকলন। বেশি নম্বর পাওয়ার মোক্ষম স্ট্র্যাটেজি, একদম বৈজ্ঞানিক কৌশল। এবার পড়তে হবে কম, নম্বর আসবে বেশি। আজও মনে পড়ে লর্ডসে সেই ঐতিহাসিক দিনের কথা, বাংলা তথা বাঙালির জয়ের কথা। আমি কিন্তু মনে প্রাণে বাঙালি, আর বাঙালি মাত্রই ভোজন রসিক। ভালোবাসি ভাত, ডাল, আলু পোস্ত আর মাছ, কিন্তু ভাত হতে হবে অবশ্যই লাল বাবা রাইস। লাল বাবা রাইস, যার বাছাই করা প্রতিটি দানায় আছে স্বাদ ও অফুরন্ত স্বাস্থ্যের আশ্বাস। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই, বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। লাল বাবা রাইসের স্বর্ণচুরি, কাজললতা এবং বাসমতি চাল সুলভ মূল্যে সর্বত্র পাওয়া যাচ্ছে। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। আমাদের ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যারস। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতের নাগালে, সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংস এর কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যারস অ্যান্ড ইন্টেরিয়ার্স। ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে, আগরতলা। স্বাগত বিরতির পর।
তিপ্রা দলের মধ্যে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে অনিমেষ দেববর্মার ঠান্ডা লড়াই চরম পর্যায়ে পৌঁছে গেছে। তিপ্রা দলের অন্তরেও কি ভাঙনের কোনো কালো মেঘ উকি দিতে শুরু করেছে? রাজ্য রাজনীতির অলিন্দে এই প্রশ্নগুলি উঠতে শুরু করেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ। এদিকে অনেকটা দেরিতে শুক্রবার এডিসি বর্তমান প্রশাসনে মুখ্য কার্যনির্বাহী সদস্য এবং কার্যনির্বাহী সদস্যদের মধ্যে বিভিন্ন বিভাগ বন্টনের বিজ্ঞপ্তি বের হল। এবারের এডিসি নির্বাচনে ক্ষমতায় এসেছে তিপ্রা দল, যার সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি নিজেও ভোটে জয়ী হয়েছেন। তিপ্রা দল গঠন থেকে এডিসি নির্বাচনের ফল বের না হওয়া পর্যন্ত এই দলের মধ্যে কোন রকম ফাটলের বিন্দুমাত্র আভাস পাওয়া যায়নি। কিন্তু এডিসি নির্বাচনের ফল বের হবার পর দেখা যায় ক্ষমতায় আসে তিপ্রা দল, আর তারপর থেকেই এই দলের মধ্যে ফাটলের ইঙ্গিত সামনে চলে আসতে শুরু করেছে। রাজনৈতিক মহলে চর্চা রয়েছে তিপ্রা দলে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পরই সেকেন্ড ইন কমান্ড অনিমেষ দেববর্মা। তিনিও এবারের এডিসি নির্বাচনে জয়ী হয়েছেন। তার দলের এই দুই নেতার মধ্যেই ভেতরে ভেতরে যে ঠান্ডা লড়াই চলছে তা এতদিন সামনে না এলেও এবার তার সামনে আসতে শুরু করেছে। দলীয় সূত্রে খবর, মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য না হওয়ায় বেজায় চটেছেন অনিমেষ দেববর্মা। কারণ দলীয় সূত্রে খবর, মহারাজ এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য হলে উপমুখ্য কার্যনির্বাহী সদস্যের পদটি অনিমেষ দেববর্মাই পেতেন। এদিকে মহারাজ এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য না হওয়ায় অনিমেষ দেববর্মাই যে সেই পদ পাবেন এমনটাও দলের মধ্যে গুঞ্জন ছিল বলে দলীয় সূত্রে খবর। এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য হন পূর্ণচন্দ্র জমাতিয়া, কিন্তু অনিমেষ দেববর্মা উপমুখ্য কার্যনির্বাহী সদস্যের পদ পাননি। যদিও গত 20 এপ্রিল এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্যের শপথ গ্রহণ এবং কার্যনির্বাহী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন সংবাদ মাধ্যমের সামনেই অনিমেষ দেববর্মাকে এডিসির উপমুখ্য কার্যনির্বাহী সদস্য বলে অভিহিত করেন। কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় মহারাজের এই ঘোষণাতেও অনিমেষ দেববর্মা যে বেজায় ক্ষুব্ধ হন তা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সেদিন তার বক্তব্যে পরিষ্কার ফুটে ওঠে। মহারাজের এই ঘোষণাকে কার্যত গুরুত্বই দেননি অনিমেষ দেববর্মা। ये मैं पार्टी को चला रहा हूं, सीएम गवर्नमेंट को चलाएगा, डेप्यूटी सीएम गवर्नमेंट को चलाएगा, हमारे सीनियर लीडर चित्त बाबू वो चलाएंगे। मेरा काम है कि जो इश्यूज है, जो पब्लिक का इश्यूज है, जो वो मैं गवर्नमेंट के सामने लेके जाऊं और गवर्नमेंट उसको तब ठीक तरीके से हैंडल करे। কিছু বলবো না, আজকে অনেক কিছু আমাদের নিজেদের মধ্যে আলোচনার দরকার আছে, আমি কিছু বলবো না। এদিকে শুক্রবার এডিসির বর্তমান প্রশাসনে মুখ্য কার্যনির্বাহী সদস্য এবং কার্যনির্বাহী সদস্যদের মধ্যে বিভিন্ন বিভাগ বন্টনের বিজ্ঞপ্তি বের হয়েছে। সেই তালিকায় সাধারণ প্রশাসন, অর্থ, আইন, তথ্য সংস্কৃতি সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়ার হাতে রয়েছে। অনিমেষ দেববর্মা পেয়েছেন কৃষি, শিল্প, উপজাতি কল্যাণ বিভাগের দায়িত্ব। চিত্তরঞ্জন দেববর্মা শিক্ষা ও পূর্ত বিভাগ, কমল কলই স্বাস্থ্য ও প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, ভবরঞ্জন রিয়াং LRS, ডলি রিয়াং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা বিভাগের দায়িত্বে, রাজেশ ত্রিপুরা মৎস্য, সোহেল দেববর্মা ক্রীড়া ও যুব কল্যাণ। যে বিজ্ঞপ্তি এদিন বের হয়েছে সেখানে অনিমেষ দেববর্মার নামের পাশে উপমুখ্য কার্যনির্বাহী সদস্য বলে কোনো উল্লেখ নেই। তাহলে কি মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে অনিমেষ দেববর্মার ঠান্ডা লড়াই চরম পর্যায়ে পৌঁছে গেছে? মহারাজ কি অনিমেষ দেববর্মাকে প্রথমে এডিসির উপমুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে জানালেও পরে কি তার মত বদল করেছেন? অনিমেষ দেববর্মাকে দেওয়া কথা কি মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাখেননি? এই সব প্রশ্নগুলো তিপ্রা দলের অভ্যন্তর থেকে বাইরে বেরিয়ে এখন রাজ্য রাজনীতির অলিন্দে ঘুরপাক খাচ্ছে। তিপ্রা দলের অন্দরেও কি ভাঙনের কোনো কালো মেঘ উঁকি দিতে শুরু করেছে? রাজ্য রাজনীতির অলিন্দে এই প্রশ্নটাও উঠতে শুরু করেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।
নেশা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকা। মারণ নেশার বর্ষবর্তী হয়ে উঠছে যাচ্ছে এলাকার যুব সমাজ। এইসবে ঘটনাবলিতে পুলিশ যখন নিষ্ক্রিয়, তখন এলাকা সচেতন লোকজন নেশা কারবারিদের ধরবার জন্য একজোট হচ্ছেন। ইতিমধ্যে দুজন ড্রাগস সেবনকারীকে আটক করেছে এলাকাবাসী। নেশার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকা। এই সমস্ত ক্ষেত্রে যেখানে নিষ্ক্রিয় অবস্থান থানার পুলিশ, সে জায়গায় যুব সমাজকে নেশার করালো গ্রাস থেকে বাঁচাতে এলাকাবাসীরা নিজেরাই পদক্ষেপ গ্রহণ করছেন। এরই উদাহরণ হিসেবে দুই ড্রাগস সেবনকারীকে হাতে নাতে পাকড়াও করল এলাকাবাসী। ওই দুই যুবককে আটক করার পর স্থানীয় জনতা তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। শুক্রবার সকাল আনুমানিক 9:30 নাগাদ ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট তুইমধু বাজার সংলগ্ন এলাকায়। এলাকার লোকজন অজ্ঞাত পরিচয় দুই যুবককে রাস্তায় পাড়ার গলিতে ঘোরাফেরা করতে দেখে সন্দেহবশত তাদেরকে আটক করে। পরে দুজনের থেকে মোট 14 কৌটো ড্রাগস উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তদের হাতে ব্রাউন সুগার ছিল। এই ঘটনার পাশাপাশি তেলিয়ামুড়া থানাধীন জহর কলোনি আইএস অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা নিতাই দে এবং চাম্পলাই এলাকার অপর আরেক যুবককে আটক করে এলাকাবাসী। যদিও চাম্পলাই এলাকার ওই যুবক এলাকাবাসীদের চোখে ধুলো দিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। তবে এলাকার সচেতন জনগণ নিতাই দেকে একটা সময় হাতে নাতে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। এই সমস্ত ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে স্থানীয় থানার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থানার, মাদকের বিরুদ্ধে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট রয়েছে রাজ্য সরকারের। কিন্তু একই ব্যাপারে আইনগতভাবে দায়িত্বপ্রাপ্ত সরকারের বিভাগ, সংগঠন, সংস্থা ইত্যাদি থাকলেও স্থানীয় এলাকাতে দায়িত্বপ্রাপ্তরা কোনো ভূমিকা পালন করছে না, এমনটাই অভিযোগ উঠেছে। ভিউরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। গত 10 বছর ধরে একই অবস্থায় পড়ে রয়েছে জিরানিয়া মহকুমার নোয়াবাদী 4 ঘড়িয়া রাস্তাটি। রাস্তা দিয়ে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। বাম জামানা থেকে অবহেলিত হয়ে আসা পথটি আজও অবহেলায় ধুঁকছে। সমস্যায় বেশ কয়েকটি এলাকার লোকজন। জিরানিয়া মহকুমার একটি গুরুত্বপূর্ণ রাস্তা নোয়াবাদী 4 ঘড়িয়া রাস্তা। এই রাস্তা দিয়ে মহকুমার বেশ কয়েকটি এলাকার লোকজন যাতায়াত করেন। বিশেষ করে নরেন্দ্র সর্দার পাড়া, সোনাচরণ সিপাহী পাড়া, অখিল সর্দার পাড়া সহ বেশ কিছু এলাকার লোকজনেদের যাতায়াতের ভরসা এই রাস্তাটি। কিন্তু গত 10 বছর ধরে বেহাল দশায় পড়ে রয়েছে এই রাস্তা। বামেরা এডিসিতে 25 বছর ক্ষমতায় ছিল। এই রাস্তা সংস্কারের ক্ষেত্রে ন্যূনতম আন্তরিক ছিলেন না তারা। অথচ সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনে উন্নয়নের নিরিখেই ভোট দাবি করেছিলেন বামেরা। কিন্তু উন্নয়নের বাস্তবিকতার নিরিখে এডিসিতে এবার ধুয়ে মুছে সাফ সিপিআইএম। কিন্তু রাজ্যে শাসন ক্ষমতায় বিজেপি থাকলেও সেক্ষেত্রেও কোনো পদক্ষেপ পরিলক্ষিত করা যায়নি রাস্তাটি সংস্কারের ক্ষেত্রে। রাস্তা তো একদম রাস্তা বলে না, রাস্তা একদম খারাপ। আমরা যাইতে আইতে অসুবিধার, বৃষ্টির দিনে তো আরোই পিছলা উতারে না সাইকেল টাইকেল, আমরা যাইতে যে অনেক কষ্ট হয়। এটা কোন এলাকা? এটা হচ্ছে নবাদী এলাকার সেঞ্চুরি পাড়া। এখানে সমস্যা হচ্ছে সবচেয়ে প্রবলেম রাস্তা। রাস্তা কি পরিস্থিতি এখন? রাস্তা একদম খারাপ, ভাঙ্গা, বৃষ্টি হলে প্যাক চেক চলতে অসুবিধা অনেক। বর্তমানে এডিসির শাসন ক্ষমতা বিজয়ী দল তিপ্রা মোথার হাতে। রাস্তাটি সংস্কারে তিপ্রা মোথা কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় জনগণ। ভিউরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। রয়েছে আরো খবর, ফিরছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচ্চং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ জ্যাকুয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন।
আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। বাংলা সাহিত্যে ইন্দ্রপতন। 90 বছর বয়সে 21শে এপ্রিল 2021 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি কবি সাহিত্যিক শঙ্খ ঘোষ। উঁচু হয়ে জেগে আছে নষ্ট প্রতিভার মরা ডাল, আকণ্ঠ কলঙ্কে বুঝি দুঃখ উঠেছিল কত দূর। আজ নেমে গেছে সব, ছিন্ন শ্বাসগুলি মনে রাখো। দুপাশে মহুয়া, কিন্তু মাঝখানে সামাজিক সাঁকো। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য দুবার সাহিত্য একাডেমি, দেশিকোত্তম, রবীন্দ্র পুরস্কার ছাড়াও পেয়েছেন পদ্মভূষণ, জ্ঞানপীঠ পুরস্কার। বাবরের প্রার্থনা, পাঁজরে দাঁড়ের শব্দ, সমস্ত ক্ষতের মুখে পলি, ছন্দের ভেতরে এত অন্ধকার কবি শঙ্খ ঘোষের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রয়াণে বাংলা সাহিত্য জগতে শোকের ছায়া। যেখানেই থাকুন আপনি ভালো থাকুন কবি। প্রাণের কবিকে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। M-Star Roofing Sheets. Perfect, safe and secured roofing sheets for industries and home. Roofing Car Ramaban. M-Star. চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে, সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985। আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বীর বেনারসিরও রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। পরীক্ষা তো এসেই গেল, সময় খুবই কম, পড়া অনেক। টেনশন করো না, সাকসেসের জন্য কনফিডেন্সের সঙ্গে চাই রাইট স্ট্র্যাটেজি। সেই জন্য পিপি পাবলিকেশনস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে ইউনিক লাস্ট মিনিট স্যাম্পল পেপার। সেরা শিক্ষকদের বাছাই করা মাত্র 7-8 সেট প্রশ্নের সংকলন। বেশি নম্বর পাওয়ার মোক্ষম স্ট্র্যাটেজি, একদম বৈজ্ঞানিক কৌশল। এবার পড়তে হবে কম, নম্বর আসবে বেশি। ওরা বোধহয় কেউ জানে না। তোমার কাছে শিখে বড় হলো, আজকের দিনটা ভুলে গেল। আমারে ধূপ না পোড়ালে। শুভ জন্মদিন গুরুদেব। ভেবেছিলাম তোরা ভুলেই গেছিস। গুরুদেব, আপনি আমাদের অন্তরে, আপনি আমাদের মধ্যে দহন জ্বালিয়ে
আমাদের সৌরভ ছড়িয়ে দিয়েছেন। আপনার শেখানো গুণে আমরা প্রতিষ্ঠিত। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। পরিমলের গুরুদেব ধূপকাঠি, বাঙালির অন্তরে। বিরতির পর স্বাগত। এই মুহূর্তে এক নজরে আজকের প্রভাতী দৈনিক পত্রিকায় প্রথম পাতায় শিরোনামে ওঠা খবরগুলির দিকে। প্রথমে যে খবরটি রয়েছে সেটি হল করোনায় মৃত্যুপরী রাজধানী দিল্লি, শ্মশানে স্থানাভাব, লোকালয়ে গণচিতা। ডিটেলসে পড়ছি। মাঝখানে সরু দেওয়াল, তার একপাশে নিঝুম জনবসতি, আর একপাশে জ্বলছে সারি সারি চিতা। ড্রোন থেকে তোলা অতিমারি কালের রাজধানী এমনই ছবি এবার উঠে এলো, যা নিউ ইয়র্কের স্মৃতি উস্কে দিচ্ছে। গত বছর এপ্রিলের মাঝামাঝি সময় এমন মৃত্যু মিছিল দৃশ্য ধরা পড়েছিল নিউ ইয়র্কে। জায়গা কম পড়ায় থরথরে কফিন সাজিয়ে ঠিক এভাবে কোভিডের মৃতদেহ গণকবর দেওয়া হয়েছিল সেখানে। যদিও নিউ ইয়র্কে সেই সময় কোভিডের মৃত্যুর সংখ্যা ছিল 8,000। দিল্লিতে ইতিমধ্যে কোভিডের মৃত্যু 13,000 ছাড়িয়ে গিয়েছে। শুক্রবারে দৈনিক সংক্রমণে ফের রেকর্ড গড়েছে ভারত। একদিকে নতুন করে দেশে 3,32,730 জন সংক্রমিত হয়েছেন। এর মধ্যে দিল্লিতে নতুন করে আক্রান্ত 26,169 জন। বৃহস্পতিবার রাতে পাওয়া তথ্য অনুযায়ী একদিনে সেখানে 306 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সেই পরিস্থিতিতে জনবসতিপূর্ণ এলাকার পাশে গণচিতার ওই ছবি সামনে এনেছে সংবাদ সংস্থা রয়টার্স। তারা জানিয়েছেন, শুধু শ্মশানই নয়, রাজধানী কবরস্থানগুলির অবস্থা এক। দেহ সমাহিত করার জায়গা পেতে হিমশিম খেতে হচ্ছে কোভিডের মৃতদের পরিবারকে। এর আগেও গুজরাট, মধ্যপ্রদেশের মতো জেলা শ্মশানের বাইরে দেহ নিয়ে সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তবে দিল্লিতে পরিস্থিতি এমন পৌঁছেছে যে শ্মশানের বাইরের লাইনেও জায়গা পাচ্ছেন না অনেকে। বাধ্য হয়ে বাড়িতেই প্রিয়জনদের মৃতদেহ রেখে দিতে হচ্ছে। পরবর্তী যে খবরটি রয়েছে আমার হাতে সেটি হল এডিসি প্রশাসনে মুখ্যমন্ত্রীর ছায়া, অধিকাংশ দপ্তরই সিএম এর হাতে। একটু বিস্তারিতভাবে পড়ছি। একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আহ্বানে সাড়া দিতে ত্রিপুরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের টিমের প্রতি আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তারপর শুক্রবার ত্রিপুরার জনজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে নির্বাচিত 8 সদস্য কমিটির সদস্যদের মধ্যে দপ্তর বন্টন করা হয়। তাতে কাকতালীয়ভাবে হোক কিংবা অন্য কোনো রহস্যজনক কারণেই হোক, রাজ্যে বিপ্লব কুমার দেবের মন্ত্রিসভা পরিচালনার ছাই নজরে এসেছে। এডিসি নবনির্বাচিত মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র রিয়াং যেন অনেকটা বিপ্লব দেবকে অনুসরণ করে নিজ হাতে রেখে দিলেন প্রায় 1 ডজন দপ্তর, আর বাকি 7 জন কার্যনির্বাহী সদস্যদের মধ্যে বন্টন করে দিলেন সকলে 11টি দপ্তর। মুখ্য কার্যনির্বাহী সদস্য নিজ হাতে যে দপ্তরগুলি রেখে দিয়েছেন তার মধ্যে রয়েছে সাধারণ প্রশাসন, অর্থ আইন, পরিকল্পনা, উন্নয়ন, বন, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ, কোঅপারেটিভ, তথ্য সংস্কৃতি ও পর্যটন এবং অবন্টিত সমস্ত দপ্তর। এদিকে কার্যনির্বাহী সদস্যদের মধ্যে স্বাস্থ্য ও প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে কমল কলুইকে, যিনি পূর্বে সাংবাদিক ছিলেন এবং 15 মহারানীপুর তেলিয়ামুড়া কেন্দ্রে খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রচার সত্ত্বেও মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার স্ত্রীকে হারিয়ে জয়ী হয়েছেন। পরবর্তী যে খবরটি হল 10,323 মামলায় জবাব তলব। ডিটেলসে পড়ছি। চাকুরিচ্যুত 10,323 শিক্ষকদের তরফে দাখিল করা এক মামলায় রাজ্য সরকারকে নোটিশ দিল হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের মাননীয় বিচারপতি অরিন্দম লোধ এই মামলার প্রাথমিক শুনানির পর আগামী 4 সপ্তাহের মধ্যে জবাবে হলফনামা দাখিলের জন্য সময় বেঁধে দিয়েছেন। আদালতের এই নির্দেশের ফলে চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা নতুন আশায় মুখ বাঁধতে শুরু করেছেন। দাখিল করা এই মামলায় আবেদনকারী চাকুরিহারা শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য হল, রাজ্য সরকার দেশের সর্বোচ্চ ন্যায়ালয় তথা সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিলেন যে 10,618টি গ্রুপ ডি ও সি শূন্যপদ রয়েছে, যাতে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নিয়োগের জন্য রাজ্য সরকার সদিচ্ছায় রয়েছে। পরবর্তী যে খবরটি হল তৃতীয় থেকে নবম একাদশ শ্রেণী পরীক্ষা বাতিল। করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নেওয়ার কারণে ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিদ্যালয় শিক্ষা দপ্তর তৃতীয় শ্রেণী থেকে নবম শ্রেণীর এবং একাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। আগামী 26 এপ্রিল থেকে ওই সমস্ত ক্লাসের দফায় দফায় পরীক্ষা হওয়ার কথা ছিল। সরকারি বেসরকারি সমস্ত স্কুলের ক্ষেত্রে এই নির্দেশিকা বহাল। পরবর্তী যে খবরটি রয়েছে, পলাতক কোভিড রোগীদের খোঁজ মেলেনি এখনো। বুধবার রাতে এডি নগরস্থিত পঞ্চায়েত রাজ ইনস্টিটিউটের
কোভিড কেয়ার সেন্টার থেকে রোগী পালিয়ে যাওয়ার ঘটনায় অবশেষে মামলা নিয়েছে পুলিশ। সূত্রে খবর, কোভিড কেয়ার সেন্টার ইনচার্জের অভিযোগ, এদিন নগর থানায় পুলিশ পলাতক 31 জন রোগীর বিরুদ্ধে ডিজাস্টার অ্যাক্ট মামলা নিয়েছে। তাদের বিরুদ্ধে আগামী দিনে নোটিশ পাঠানো হবে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল প্রয়াত ডাক্তার কিংশুক দত্ত। চলে গেলেন রাজ্যের প্রখ্যাত চিকিৎসক কিংশুক দত্ত। কোভিড আক্রান্ত হয়ে তিনি মারা যান। গত সপ্তাহে এয়ার অ্যাম্বুলেন্সে বহিরাজ্যে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। বেসরকারি নামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 54 বছর। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল দেশে কবে কমবে করোনার দাপট। ডিটেলসে পড়ছি। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে কার্যত ত্রাহি ত্রাহি রব। করোনার ঝড়ে রীতিমতো হিমশিম খাচ্ছে গোটা দেশ। রোজে সংক্রমণের সুনামিতে নয়া রেকর্ড তৈরি হচ্ছে গোটা দেশে। এই আবহে অশনির সংকেত শোনালেন বিজ্ঞানীরা। আইআইটি বিজ্ঞানীরা দাবি করেছেন দেশে 11 থেকে 15 মের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ হতে পারে। ওই সময় দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ছুঁতে পারে 33 থেকে 35 লাখ। তবে মে মাসের শেষে নাটকীয়ভাবে কমতে পারে করোনার দাপট। গাণিতিক মডেল তৈরি করে এমনই তথ্য দিয়েছেন ওই বিজ্ঞানীরা। এই প্রসঙ্গে আইআইটি কানপুরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক মনীন্দ্র আগরওয়াল বলেছেন, আমরা দেখেছি যে 11 থেকে 15 মের মধ্যে ভারতের করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা শিখরে পৌঁছতে পারে। 33 থেকে 35 লাখ ছুঁতে পারে অ্যাক্টিভ কেসের সংখ্যা। তবে দ্রুত হারে কমবে। মে মাসের শেষে নাটকীয়ভাবে কমতে পারে অ্যাক্টিভ কেসের সংখ্যা। পরবর্তী যে সংবাদপত্রটি আমার হাতে রয়েছে সে সংবাদপত্রের প্রথম পাতায় যে খবরগুলি স্থান করে নিয়েছে সেগুলিতে একটু নজর দিচ্ছি। প্রথমেই যে খবরটি রয়েছে সেটি হল করোনা যুদ্ধে কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব, মে জুন ফ্রি রেশনের সিদ্ধান্ত। একটু ডিটেলসে পড়ছি। করোনার সংক্রমণ বৃদ্ধি, অক্সিজেন ও ভ্যাকসিনের আকাল, রাজ্যে রাজ্যে চিকিৎসা পরিকাঠামো ভেঙে পড়া এবং সামগ্রিকভাবে আন্তর্জাতিক মহলে ভারত নিয়ে চরম আশঙ্কা ছড়িয়ে পড়ার এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের ফাঁকে দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রীতিমতো প্রকাশ্য মতান্তর অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। এদিকে আজই অর্থাৎ 23 এপ্রিলের এই সংবাদটি, কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আগামী মে ও জুন মাসে বিনামূল্যে খাদ্যশস্য পাওয়া যাবে। 5 কেজি করে খাদ্যশস্য প্রতি মাসে জনপ্রতি দেওয়া হবে। এই ঘোষণার পাশাপাশি 26,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অক্সিজেনের পাশাপাশি ভ্যাকসিনের সমান দামের দাবিতে। 23 এপ্রিল বৈঠকে সরব হয়েছেন মুখ্যমন্ত্রীরা। প্রধানত বিরোধী দলের মুখ্যমন্ত্রীরা মোদীর কাছে দাবি করেন একই দেশে কেন্দ্র রাজ্য দুটি ভিন্ন দামে ভ্যাকসিন সংগ্রহ করবে, এটা উচিত নয়। কয়েকজন মুখ্যমন্ত্রীর দাবি সেরকম হলে কেন্দ্রকে দেওয়া উচিত বিশেষ ভর্তুকি। প্রসঙ্গত আগামী 1 মে থেকে করোনার ভ্যাকসিন 18 বছরের বেশি বয়সে সকল নাগরিক পাবেন বলে ঘোষণা করেছে কেন্দ্র। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারও সরাসরিভাবে ভ্যাকসিন কিনতে পারবে ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা থেকে। তার পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল পরিবর্তনের জন্য মুখিয়ে আছে মানুষ, ভার্চুয়াল বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডিটেলসে পড়ছি। দিদি ও দিদি বলে কোনো টিপ্পনি নয়, বরং বাংলায় বিজেপি সরকার এলে বাংলার জন্য কি কি করা হবে সেই প্রতিশ্রুতির কথাই বারবার উঠে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বক্তৃতায়। জোরের সঙ্গে জানালেন বাংলায় বিজেপি সরকার আসতে চলেছে। বাংলার মানুষ পরিবর্তন চেয়েছেন, তারা এখন 2রা মের জন্য অপেক্ষা করছেন। এতদিন বাংলায় এসে নির্বাচনী প্রচারে বারবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন মোদী। তার মুখে শোনা গিয়েছে দিদি ও দিদি, আদরণীয় দিদি জানিয়ে তৃণমূলের তরফে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে এভাবে সম্বোধন করে অপমান করা হচ্ছে। পাল্টা বিজেপির তরফে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রীর সম্মান দিয়ে দিদি বলে সম্বোধন করেছেন। এর মধ্যে অপমানজনক কিছু নেই, কিন্তু এদিন এই ধরনের কোনো কথা শোনা যায়নি মোদীর গলায়। বারবার বিজেপির ইস্তাহারে কথা তুলে ধরতে চেয়েছেন, বলতে চেয়েছেন বিজেপি বাংলায় এসে কি কি কাজ করবে, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবেন বাংলার মানুষ। শুক্রবার তার 33 মিনিট 6 সেকেন্ডের বক্তৃতায় শুধু বিজেপি বাংলা এলে কি কি করবে সেই তালিকায় তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তার পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল মন্দির হচ্ছে, মূর্তি বসছে, অক্সিজেন ছাড়া মরছে মানুষ, তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। একটু ডিটেলসে পড়ছি। 294 আসনে বাংলায় 223 আসনে ভোট শেষ, বাকি আর 2 দফা। এদিকে হু হু করে রাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতির জন্য একেবারে নির্দিষ্ট করে নরেন্দ্র মোদীকে দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিষেধক তো বটেই, এই মুহূর্তে গোটা দেশের সামনে জ্বলন্ত সমস্যার নাম অক্সিজেন। এই অক্সিজেন নিয়েই প্রধানমন্ত্রী রাজনীতি শুরু করছেন বলে তার
অভিযোগ। তার পরবর্তী খবরটি হলো কোভিড ব্যর্থতা, সুপ্রিম কোর্টের ভূমিকায় অসন্তোষ কংগ্রেসের। ডিটেলসে পড়ছি, কোভিড-19 পরিচালনাগত ভুল ত্রুটিগুলি নিয়ে সুপ্রিম কোর্ট যেভাবে ঢাল হিসেবে নিজেকে তুলে ধরেছে এবং হস্তক্ষেপ করেছে তা ভুল এবং দরকার ছিল না বলে মন্তব্য করেছে কংগ্রেস। কংগ্রেস মনে করে এতে বিচার ব্যবস্থায় যে অতিরিক্ত বিকেন্দ্রীকরণ তাই প্রমাণ করে। একই সাথে কেন্দ্র সরকারকে আক্রমণ করে কংগ্রেস বলেছে কোভিড অতিমারি পরিচালনায় সরকার পুরোপুরি ব্যর্থ। তার পরবর্তী খবরটি হলো নৈশ কার্ফুর আওতায় ছাড় নেই মিডিয়ার। ডিটেলসে পড়ছি, করোনা সংক্রমণ রোধে আগরতলা পুর এলাকায় রাজ্য সরকার জারি করা নৈশ কার্ফুর আওতায় প্রচার মাধ্যমকে ছাড় দেওয়ায় সাংবাদিক ও অসাংবাদিক কর্মীগণ সমস্যায় পড়েছেন। 22 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত পুরো এলাকায় প্রতিদিন রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত করোনা নাইট কারফিউ জারি করা হয়েছে। সরকারের এই নৈশ কারফিউ জারির উপযোগিতা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। যে সময় মানুষ বাড়ির বাইরে বের হবে সে সময় না করে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। এটা কিভাবে করোনা ভাইরাস সংক্রমণ রোধ করা যাবে সেটা নিয়ে উঠেছে প্রশ্ন। গতকাল প্রথম দিনই প্রচার মাধ্যমে সাংবাদিক ও অসাংবাদিক কর্মীদের রাত 10টার পর বাড়ি ফেরার পথে সমস্যায় পড়তে হয়েছে। যদিও কর্তব্যরত পুলিশ কর্মীগণ কোথাও সাংবাদিক বা অসাংবাদিকের সঙ্গে অনভিপ্রেত কোনো আচরণ করেছেন বলে সেরকম অভিযোগ নেই। আজ এই পর্যন্তই। এখন এই পর্যন্তই সংবাদ পত্রিকার পরবর্তী খবরাখবরের জন্য দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা। নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ইস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। পরিমলের গুরুদেব ধূপকাঠি, বাঙালির অন্তরে। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন।